বলিউডকে রোমান্টিক মুভির রাজধানী বলা হয়, কিন্তু সেই বলিউড যেন রোমান্টিক জনরা কি সেটাই ভুলে গিয়েছিল। ফাইনালি বলিউডে দারুণ এক রোমান্টিক মুভির দেখা মিলল, যেই মুভিতে রোমান্সের সাথে ইমোশন ছিল মনোমুগ্ধকর। বলছিলাম সায়ারা মুভির কথা। আজকে আমরা সায়ারা মুভির এক্সপ্লেনেশন নিয়েই হাজির হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একজনের বিয়ের প্রস্তুতি দেখি। বিয়েটা ভানি বাত্রার। সেই এই গল্পের মূল নায়িকা। সে বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড, কারণ মহেশ আইয়ারের সাথে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে আজ পূর্ণতা পেতে চলেছে। তাই আগে ভাগে কোর্টে এসে হাজির হয় ভানি। বিয়েটা তাদের কোর্টেই হবে। ভানির আগে থেকে ডায়েরিতে লেখালেখির শখ, তাই সে ডায়েরিতে ভালো লাগার কথাগুলো লেখে, সেই সাথে অন্যদের বিয়েগুলো উপভোগ করে। এর মধ্যে তার আর মহেশের ডাক পড়ে, কিন্তু মহেশ তখনও কোর্টে উপস্থিত হয়নি। কিছুক্ষণের মধ্যেই মহেশ ফোন করে ভানিকে জানায়, আজ উপস্থিত হতে পারছি না, আমার প্রমোশন হয়েছে, আমি সান ফ্রান্সিসকোতে যাচ্ছি। মহেশের প্রমোশন হয়েছে শুনে খুশি হয় ভানি। তাই ভানি বলে, তুমি আগে ওখানে গিয়েই জয়েন হও, বিয়ে কয়েকদিন পিছিয়েই করা যাবে। কিন্তু এবার মহেশ জানায়, আমি কখনোই তোমাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কারোর সাথে কমিটেড। এই কথা শুনে যেন আকাশ থেকে পড়ে ভানি। এত স্বপ্ন, এত খুশির মুহূর্তের মধ্যে যেন শেষ হয়ে যায়। এর মধ্যে কোর্টে বাবা, মা, আঙ্কেল উপস্থিত হয়। তাই ভানি বলে, এসব তুমি কি বলছো? আমার ফ্যামিলির সবাই এখন কোর্টে, তারাও আমাদের বিয়ে নিয়ে এক্সাইটেড। কিন্তু মহেশ কোনো রেসপন্স না করে ফোন কেটে দেয়। এতে একদম স্তব্ধ হয়ে যায় ভানি। একসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মা এসে তাকে সামলায়। এর মধ্যেই কেটে যায় 6 মাস। কিন্তু ভানি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারে না। সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখে। এর মধ্যে ভানির আবার ডাক পড়ে এক জায়গার ইন্টারভিউয়ে। তাই মা এসে বলে, এবার অন্তত বের হ ঘর থেকে। কিন্তু তারপরেও না করে দেয় ভানি। তখন মা বোঝায়, শুধু অন্যজনের জন্য চোখের জল ফেলে কি হবে, এবার নিজের জন্য বাঁচ, আমাদেরকে সাথে নিয়ে জীবন সামনে এগিয়ে নিয়ে যা। তাই ভানি এবার যেতে রাজি হয়। বাবা মা তাকে নিজে ড্রপ করতে নিয়ে যায় সেখানে। যেতে যেতে বাবাও ভানিকে লাইফটাকে এনজয় করতে বলে। যেতে যেতে রাস্তায় একজনের ওপর নজর পড়ে ভানির। ছেলেটি সিগারেট টানতে টানতে মোটরসাইকেল করে যেতে থাকলে ভানি শুধু তার দিকেই তাকিয়ে থাকে। এর মধ্যে ভানি চলে আসে তার গন্তব্যস্থলে। ভানি মূলত বাজ লিস্ট নামে সেলিব্রিটিদের নিয়ে এক অনলাইন প্ল্যাটফর্মে ইন্টারভিউ দিতে এসেছে। সেখানে আসা মাত্রই তার জুতার ফিতা খুলে যায়। তাই তার ডায়েরিটা এক পাশে রেখে জুতার ফিতা বাঁধতে থাকে। বাঁধার সময় ভানি আবার সেই ছেলেটিকে বাজ লিস্টের সামনে দেখে। দেখার পর আবার শুধু চেয়েই থাকে ছেলেটির দিকে। কি যেন এক মায়া ছেলেটির মাঝে সে খুঁজে পেয়েছিল। তাই ডায়েরিটা না নিয়ে ভেতরে ঢুকে পড়ে ইন্টারভিউর অ্যাটেন্ডের জন্য। সেই ডায়েরিটা তখন বাইরে থেকে তুলে নেয় ওই ছেলেটি। এদিকে ইন্টারভিউ শেষে বাজ লিস্ট থেকে ভানিকে জানানো হয়, তুমি এখন ইন্টার্নশিপে থাকবে, ভালো করলেই তোমাকে পার্মানেন্ট করা হবে। তোমার প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে এক সেলিব্রিটির ইন্টারভিউ। সেদিনের সব কার্যক্রম শেষ করে ভানি বাজ লিস্ট থেকে বের হতে থাকলে ওই ছেলেটি ডায়েরিটা ভানির হাতে দেয়, সাথে তার নামটাও বলে। ছেলেটি ভানির নাম ডায়েরিতেই দেখেছে। ভানি তাকে ধন্যবাদ জানায়। তারপর ছেলেটির নাম কি তা জানতে চাইলে ছেলে জানায়, কিছুক্ষণ পরেই জানতে পারবে। এই বলে মারতে থাকে বাজ লিস্টের ওনারকে। মারতে মারতে বলে, এসব রিভিউ টিভিউ দেওয়া বাদ দেন, আপনারা আসল আর্টিস্টকে কদর না করে শুধু ফাও আলাপ করেন, এসব আর চলবে না। ওনার জিজ্ঞেস করে, কে তুমি? ছেলেটি জানায়, জোশ ব্যান্ডের মিউজিক ক্রু, কিন্তু মেইন ভোকালিস্ট সেলোকে আপনি সব ক্রেডিট দিয়েছেন, কারণ তার বাপ একজন বড় আর্টিস্ট। কিন্তু আমরা অন্যান্য সবাই যেসব করলাম সেটার কোনো কদর নেই। আশা করি এই মায়ের খাওয়ার পর থেকে কদর করবেন। সাথে নামটা জেনে নেন, কৃষ কাপুর। তখনই প্রথমবারের মতো ছেলেটির নাম জানতে পারে ভানি। কৃষ কাপুর এরপর ভানিকে বলে, নাম তো জানলে, এবার তুমিও সাবধানে থেকো। কৃষ কাপুর বাজ লিস্ট থেকে ফিরে আগে একটা কনসার্টের পোস্টার কালি দিয়ে আঁকতে থাকে। মূলত কৃষ কাপুর মিউজিক কম্পোজার, কিন্তু তার যেন জোশ ব্যান্ডে কোনো মূল্যই নেই। তাই মূল ভোকালিস্ট চেলোর সাথে কথা কাটাকাটি চলে সেখানে। সে জানায়, তোকে আর আমাদের সাথে রাখছি না। কৃষ জানায়, আমিও আর তোর সাথে থাকছি না। চেলো সেখান থেকে চলে যায়।
সেই কনসার্টে তখন কৃষ কাপুর গান গায়, যে গান অডিয়েন্স খুব পছন্দ করে। ওইদিকে বাসায় এসে ডায়েরিতে নতুন কিছু লেখে বানি, ভেজে বৃষ্টিতেও। এদিকে কৃষ একাই কনসার্ট মাতানোর পরেও রাগে সে স্ট্রং থাকে। রুমের দরজা লাগিয়ে দিয়ে বন্ধুকে বাইরে বের করে দেয়। বন্ধু জানায়, চিন্তা করিস না, তোকে আমি কাল সকালেই একজনের সাথে পরিচয় করিয়ে দেব। পরের দিন সকালেই বন্ধু প্রিন্স নামে এক সিঙ্গারের শুটিং সেটে নিয়ে আসে কৃষকে। প্রিন্স আগে থেকে চেনে কৃষকে, তাই তার কাছে রাখতে চায়। ম্যানেজার তখন আবার জানায় 2 দিনের মধ্যে সুন্দর লিরিক সহ গান কম্পোজিশন করে দিতে হবে। বন্ধু বলে, এত দ্রুত কেমনে? কিন্তু কৃষ জানায় পেয়ে যাবেন। সেই সময় কৃষের চোখ পড়ে ভানির দিকে। ভানি সেখানে ইন্টারভিউ নিতে এসেছিল প্রিন্সের, কিন্তু প্রিন্সের সাথে কথা বলার সুযোগই সে পাচ্ছিল না। তাই কৃষ ভানির কাছে আসে, তারপর সাথে করে বাউন্ডারির ভেতরে নিয়ে আসে। সেই সময় কৃষ ভানির হাতে আবার ওই ডায়েরিটা দেখে নিজে নিয়ে পড়ে শুরু করে দেয় গান গাওয়া। সেই লিরিক সহ কম্পোজিশন সেটে সবাই, স্পেশালি প্রিন্সও খুব পছন্দ করে। তাই জিজ্ঞেস করে, বাকিটা কোথায় পাবো? কৃষ ভানিকে দেখিয়ে দিয়ে বলে সেই দেবে। ভানি সেই মুহূর্ত থেকেই কৃষের সাথে যুক্ত হয়ে যায়। তাই সেদিন অফিসে সে বসকে জানায় সে আর কৃষ মিলে প্রিন্সের জন্য লিরিক্স এবং মিউজিক কম্পোজিশন করছে। এটা শুনে বস কিছুটা ক্ষিপ্তই হয়, আবার এইটা ওয়ার্ক করলে তাদেরই ভালো, তাই মেনে নেয়। পরের দিন ভানি লিরিক্স লিখতে চলে আসে কৃষের পরিচিত এক স্টুডিওতে, যেখানে থাকে কৃষও। ভানি কৃষকে জানায় সে লেট নাইট পর্যন্ত কাজ করতে পারবে না, তার সিগারেটের গন্ধতে সমস্যা আছে। তার সামনে যেন সিগারেট না খায় সেইটাও বলে দেয়। এটা শুনে কৃষ সিগারেট ফেলে দেয়। তারপর জিজ্ঞেস করে, ডায়েরিতে ওসব কবে লিখেছিলে? তাহলে বাকি অর্ধেক কোথায়? ভানি বলে, ছিঁড়ে ফেলেছি। ভানি লেখাগুলো লিখেছিল মহেশকে নিয়ে। মহেশ যেদিন ছেড়ে চলে যায় সেদিনই লেখাগুলো ছিঁড়ে ফেলে ভানি, তাই তার পরেরগুলো তার মনে নেই। এজন্য কৃষ নতুন করে লিখতে বলে তাকে। ভানিও লিখতে বসে, কিন্তু কোনোভাবেই কিছু লিখতে পারে না। এভাবে 2 ঘন্টা চলে গেলে কৃষ রাগ দেখায় তার ওপর। ভানি তখন বলে, এভাবে 4 দেয়ালের মধ্যে লেখা যায় না। লেখার জন্য দরকার পড়ে মোটিভেশন, মোমেন্ট, প্রথম ভালোবাসা। দরকার শান্তশিষ্ট প্লেস, যেখানে মনের সব ভাব সুন্দরভাবে লিখতে পারবো। এখনকার গানের লিরিক্সগুলো হয় যা ইচ্ছে তাই, এজন্য কেউ মনে রাখে না। আমি যেটা লিখবো সেটা সবাই পছন্দ করবে, সবার মনে রয়ে যাবে। আমাকে সেজন্য স্পেস দিতে হবে। ভানি এসব বললে কৃষ যেন শান্ত ছেলের মতো সব শোনে, এজন্য ভানি সরি বলে। তখন কৃষ ভানিকে নিয়ে আসে ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে। সেখানে কৃষ ক্রিকেট প্র্যাকটিস করতে থাকলে ভানিকেও জয়েন হতে বলে। সাথে জানায়, এইটা খেললে তুমি মোটিভেশন পাবে। এরপর ভানির লিরিক্স লেখার জন্য সেখানে একটা মোমেন্ট তৈরি করার চেষ্টা করে কৃষ। সে ভানিকে বলে, ধরো লাস্ট বলটা আমি ফেস করব ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচের লাস্ট বল। জয়ের জন্য দরকার 5 রান। জিতলে সুন্দর এক মোমেন্ট তৈরি হবে। যথারীতি সেই ফাইনালের ম্যাচ লাস্ট বল ইমেজ বল খেলে কৃষ। 6 হলে এনজয় করে, যা দেখে খুশি হয় ভানি। চলে তার কলমও। সেখানে লিরিক্স লেখা শেষ হলে তা আবার গেয়ে শোনায় কৃষ। সেদিনের মতো কার্যক্রম শেষ হলে মোটরসাইকেলে করে ভানিকে বাড়ি ড্রপ করে কৃষ, যা বেশ এনজয় করে সে। পরের দিন তাই খুশি মনে সকাল সকাল অফিসের মধ্যেই লিরিক্স লিখে হোয়াটসঅ্যাপ করে কৃষকে। কৃষ তা দেখা মাত্রই ভিডিও কলে গান গেয়ে শোনায়, যেটাতে আবার খুশি হয় ভানি। নেক্সট পার্ট ভানিকে শুটিং সেটে নিয়ে এসে সবার সামনে শোনায়, যেটা শুনে সবাই শুধু ভানির প্রশংসা করে। সেদিন মোটরসাইকেলের পেছনে করে ভানিকে নিয়ে যেতে থাকলে জ্যামের সিগন্যালে একজনকে দেখে মন খারাপ হয়ে যায় কৃষের। এরপর গানটা স্টুডিওতে রেকর্ড হয়, যেখানেও মন খারাপ করেই থাকে কৃষ। সেই সময় প্রিন্স জানায়, গানটা কিন্তু ভালো হয়েছে। তবে ম্যানেজার বলে, প্রিন্সের গানের যেটা মূল আকর্ষণ র্যাপ, সেটা কোথায়? র্যাপ ছাড়া হবে না। তখন কৃষ জ্যামের মধ্যে ওই লোকটির কথা আবার মনে করে ম্যানেজারকে জানায়, চিন্তা করবেন না, র্যাপও পেয়ে যাবেন। ম্যানেজার সহ প্রিন্স জানায়, দ্রুত যেন হয়। এই বলে চলে যায়। সবাই চলে গেলে ভানি বলে, আমরা কত দরদ নিয়ে গানটা লিখেছিলাম। এরকম গান গাইলে তুমি অনেক উপরে যেতে, শুধু শুধু আবার চেঞ্জ করতে গেলে কেন? কৃষ কিছুটা রাগান্বিত অবস্থায় বলে, তারা গায় হিপ হপ র্যাপ, সেভাবেই তো করতে হবে। ভানি জানায়, এত সুন্দর লিরিক্স এভাবে চেঞ্জ করো না। যেরকম আছে সেরকম ভাবে গাইলে সবাই প্রশংসা করবে, শ্রুতি মধুর হবে। এবার কৃষ রেগে গিয়ে বলে, আমার টাকা লাগবে, আমি টাকার জন্য যে কোনো কাজ করব। সেই সময় স্টুডিওতে পুলিশ আসে, কৃষকে বাইরে নিয়ে যায়। তারপর জিজ্ঞেস করে, তোমার নাম কি আর তোমার বাবার নাম কি? কৃষ বাবার নাম জানায় অশোক কাপুর। তখন পুলিশ বলে, অশোক কাপুর গাড়ির মধ্যে আছে। এই নিয়ে 4 বার মাতাল অবস্থায় রাস্তার মধ্যে তাকে ধরা হয়েছে।
নেক্সট টাইম এরকম হলে বাপ বেটা দুজনকে জেলে ঢোকাবো, এটা বলে বাবাকে নামিয়ে দিয়ে চলে যায় পুলিশ। জ্যামে ক্রিস মাতাল অবস্থায় তার বাবাকেই দেখছিল, তাই মন খারাপ ছিল। এই যে মনটা যে সে খারাপ করে আছে, সেটার কারণ এখন ভানিও বুঝতে পারে। ক্রিস রাগ করে তখন বাবাকে রাস্তায় ফেলে দিয়ে অনেক টাকা দেয় এবং গিয়ে ড্রিঙ্কস করতে বলে। তারপর রাগে চলে আসে ক্রিকেট প্র্যাকটিসে, যেখানে ভানি এসে বলে র্যাপ লিরিক্স লেখা কমপ্লিট। তারপর আরও জানায়, আমারও কিন্তু পাস্ট আছে। আমি মহেশ নামের কলেজ সিনিয়রকে ভালোবাসতাম, কিন্তু প্রমোশনের জন্য সে অন্য কাউকে বিয়ে করে। তখন আমি একদম ভেঙে পড়ি, এমনকি আমার পছন্দের লেখালেখিও করতে পারি না। তারপরেই আমি তোমাকে দেখলাম। প্রথম থেকেই কি যেন একটা মায়া কাজ করলো তোমার ওপর। ধীরে ধীরে তোমার সাথে অ্যাটাচ হলাম, লেখালেখিতেও মন বসলো, আবারও হাসি খুশিভাবে জীবন কাটাতে শুরু করলাম। তাই তুমিও তোমার পাস্ট মুছে ফেলে সামনে আগাও, নিজেকে হ্যাপি রাখো। এসব শুনে ক্রিসের মন একটু হালকা হয়। হেল্প করতে বলে ভানিকে। ভানি ক্রিসকে নিয়ে আসে বারে, যেখানে তার বাবা ড্রিঙ্কস করতে গিয়ে টাকা নিয়ে ঝামেলা বাঁধায়। ক্রিস তখন এসে সেটা থামায়। মূলত ক্রিসের বাবা ক্রিসের মাকে হারানোর পর থেকে একদম ডিপ্রেশনে চলে গিয়েছে। ড্রিঙ্কস না করলে সে ঠিক থাকতে পারে না। তাই মানিব্যাগের ফ্যামিলি ফটো দেখে যে শান্ত হয় অশোক কাপুর। শান্ত হলে ক্রিস এবং ভানি মিলে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে আসে। রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষ পুরোপুরি সুস্থ করে তোলার জন্য 9 লাখ টাকা চায়। এইটাই তাদের পলিসি। কিন্তু ক্রিসের কাছে এত টাকা নেই, তাই প্রিন্সের ম্যানেজারের কাছে আসে। ম্যানেজার জানায়, তাহলে গানের পুরো কপিরাইট দিয়ে দিতে হবে। কোথাও তোমার নাম থাকবে না, কোনো ইন্টারভিউ, ভিডিও ক্লিপ কিচ্ছু থাকবে না। সেইটাতেও রাজি হয় ক্রিস। সব ডকুমেন্টে সিগনেচার করে। ম্যানেজার তখন কনসার্টের 2টা টিকিট দিয়ে ক্রিসকে আসতে বলে। সেদিন ক্রিস ভানিকে বাড়ি পৌঁছে দেওয়ার সময় জানায়, তাহলে তো সব শেষ। গানের লিরিক্স লিখলে পেমেন্টও পেয়েছ, আবার ইন্টারভিউ নিয়েছ। ভানি চুপচাপ চলে যায়। তারপর ঘরে আসলে দেখে সবাই একটা ইন্টারভিউ দেখছে। তখন ভানি মন খারাপ করে ডায়েরিটা দেখতে থাকলে ভেতরে এক টিকিট দেখে। পরের দিন কনসার্টে ক্রিস চলে আসে, কিছুটা মন খারাপও করে। তখন সেই কনসার্টে এসে ভানি ডাক দেয় ক্রিসকে। ক্রিস কনসার্টে ভানিকে দেখে খুশি হয়। দুজন সেখানে প্রথমবার কাছাকাছি আসে। তারপর সেখান থেকে রুমে এসে অন্তরঙ্গও হয়। এরপর ভানি জিজ্ঞেস করে, তুমি আগে কোথায় কাজ করতে? ক্রিস জানায়, একটা ব্যান্ডের সাথে ছিলাম, কিন্তু তাদের সাথে নেই। ভানি বলে, তুমি নেই নাকি তারাই তোমাকে ছেড়ে দিয়েছে? তো পরের দিন ভানি জোশ ব্যান্ডের মেম্বারদের কাছে নিয়ে আসে ক্রিসকে। হঠাৎ ক্রিসকে পেয়ে খুশিও হয় সবাই। ক্রিস তখন ভানির লেখা ডায়েরি থেকে গান গায়, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ছড়িয়ে যেতে থাকে। এজন্য সবাই মিলে ঠিক করে গানটার একটা ভিডিও বানাতে গোয়াতে যাবে। সেখানে ক্রিস ভানিকে এগিয়ে দিতে আসলে ভানির বাবা মা দেখে ফেলে। তাই ভানি দ্রুত চলে আসে রুমে। মা তখন অনেক কথা শোনায় তাকে। আসলে কথা শোনানো নয়, তাকে বোঝানোর চেষ্টা করে যে একবার কষ্ট পেয়ে তোর হুঁশ হয়নি, আবারও শুরু করে দিয়েছিস। এরকমটা আসলে সব মাই করে। তার মা এটাও বলে যে এসব ছেলে ভালো হয় না, তোর মতো সরল মেয়েকে পেয়ে আবার তারা ধোকা দিয়ে চলে যাবে। আরও অনেক কথা বলতে থাকলে ক্রিস ভানির ফেলে রাখা ব্যাগ দিতে এসে সব শুনে ফেলে। এর মধ্যেই মায়ের কাছ থেকে এসব কথা শুনতে শুনতে অজ্ঞান হয়ে যায় ভানি। তখন জায়গা পেয়ে দেখে সে এমআরআই রুমের মধ্যে। ডাক্তার বাবা মাকে জানায় সেরকম কিছু ধরা পড়েনি, তারপরেও একটা নিউরোলজিস্ট দেখায়েন। সেই হাসপাতালে উপস্থিত থাকে ক্রিসও। ক্রিসকে দেখে ভানির মা কাছে এসে বলে, তুমি আমার মেয়েকে ভালোবাসো, তাহলে বিয়ে করো। একবার সে কষ্ট পেয়েছে, দ্বিতীয়বার শুধু কষ্ট দিতে এসো না, একেবারে বিয়েই করো। তাই ক্রিস ভানির কাছে গিয়ে আগে বলে, চলো আমরা বিয়ে করি। এটা শুনে কিছুটা অবাক হয় ভানি, তাই বলে, আমাদের সম্পর্ক এখনো মজবুতই হয়নি, এমনকি আমরা জানিও না ভালোবাসি কিনা। তাছাড়া বিয়ে তো কোনো সহজ বিষয় নয়। বিয়ের ব্যাপারটা পরে দেখা যায়, আগে যেটা চাই সেটা হচ্ছে তোমার সুপারস্টার হয়ে ওঠা। এইটা শুনে ক্রিস ভানিকে জড়িয়ে ধরে। পরের দিন ক্রিস সবার সাথে গোয়ার দিকে যায়। সেখানে হোটেলের সামনে সবাই ক্রিসদের বাস আটকিয়ে ফেলে। এতে ক্রিস কিছুটা অবাক হয়, তাই বাসের উপরে ওঠে। বন্ধু তখন ক্রিসকে বলে, তোর গান তো সব জায়গায় ভাইরাল, এই যে এতজন বাস আটকিয়ে রেখেছে সেটা শুধু তোকে দেখার জন্য, তুই এখন স্টার, এরা সবাই তোর ফ্যান। বন্ধুর কাছ থেকে এসব কথা শুনে ক্রিস কি বলবে তা ভেবেই পায় না। ক্রিস সব সময় নিজেকে বড় জায়গায় দেখতে চেয়েছিল, অবশেষে সেটা পূরণ হতে চলেছে। সেই ভিড়ের মধ্যেই গাড়ি নিয়ে আটকা পড়ে ম্যানেজার। ক্রিসের এমন ফ্যান পেজ দেখে অবাক হয়। ওইদিকে ভানি এক নিউরোলজিস্টের কাছে আসে।
নিউরোলজিস্ট ভানিকে দেখে জিজ্ঞেস করে, তুমি কি সবকিছু ভুলে যাও? ভানি জানায়, না। নিউরোলজিস্ট তখন ভানির সাথে একটা গেম খেলে, যেই গেমে ধরা পড়ে যায় ভানি। আসলেই সে সবকিছু ভুলে যায় বলেই ডায়েরিতে সব লিখে রাখে। ডাক্তার তখন ভানিকে জানায়, তোমার মস্তিষ্কে কিছু অসুখ ধরা পড়েছে, তোমার আলজাইমার হয়েছে। আলজাইমার রোগটা রেয়ার। এই রোগের রোগীরা আস্তে আস্তে সবকিছু ভুলে যেতে থাকে। ফ্যামিলি থেকে শুরু করে ভালোবাসার মানুষগুলোকেও ভুলে যায়। তাই তাদের আগেই সবকিছু বলে দিতে হবে, যাতে তোমাকে সতর্কতার সাথে রাখে। কিন্তু ভানি যেন এসব কথা শুনে আবার স্তব্ধ হয়। সবে সে সুখের দেখা পেয়েছে, আবার কিনা সুখ হারিয়ে ফেলতে চলেছে। তাই মন খারাপ করেই ডাক্তারের চেম্বার থেকে সে বের হয়। সেই সময় ক্রিস আসে ভানির কাছে, এসে জানায়, তোমাকে অনেকক্ষণ ধরে আমি ফোন করছি, কেন ধরছো না? ভানি তখন তার সমস্যার কথাও জানানোর চেষ্টা করে, কিন্তু ক্রিস উল্টো খুশি হয়ে জানায়, আমি জানতাম আমি ভালো সিঙ্গার, কিন্তু আমাকে সঠিক পরিচর্যার মানুষ কেউ ছিল না। তুমি আমার জীবনে এসে আমাকে একদম বদলে দিয়েছ। আমি এখন সুপারস্টার, সবাই আমাকে চেনে। তোমার লেখা গানটা সবাই পছন্দ করেছে। ভানি আর কি জবাব দেবে, শুধু কান্নাই করে। তখন ক্রিস একটা মাইক্রোর উপরে ভানিকে তুলে একটা তারা দেখিয়ে বলে, ওখানে একটা ঘর করব, যেখানে তুমি আমি একসাথে থাকব। তখন সে ভালোবাসার আরো বহিঃপ্রকাশ করে, কিন্তু ভানি অনবরত কান্না করে, কারণ কিছুদিন পর সে কাউকেই মনে রাখতে পারবে না, ইভেন ক্রিসকেও না। পরের দিন ভানির বাবা ভানিকে জিজ্ঞেস করে, তোমার যে রিপোর্ট দেওয়ার কথা ছিল, রিপোর্টটা কি নিয়েছো নাকি ভুলে গেছো? দেখো আবার বাবা মাকেই যেন ভুলে যেও না। ভানি চুপচাপ শুধু ডাক্তারের কথা মনে করে। ডাক্তার তাকে বলেছে ফ্যামিলির সবাইকে আগে ভাগে সব খুলে বলতে। তাছাড়া দিন যত যাবে ভুলে যাওয়ার স্বভাব তত বাড়তে থাকবে, তাই এখন থেকে ঠিকমতো চলতে হবে তাকে। এর মধ্যেই ভানি অফিসে আসলে দেখে তাদের কোম্পানি একজনকে ওয়েলকাম করছে। যাকে ওয়েলকাম করছে সে আর অন্য কেউ নয়, ভানির প্রাক্তন প্রেমিক মহেশ। ভানির বস জানায় সেই এই কোম্পানির পার্টনার এখন থেকে। ভানি অনেকদিন পর মহেশকে দেখে চমকে যায়। মহেশও ভানিকে দেখে অবাক হয়, সেই সাথে বলে, তুমি আগের থেকে অনেক সুন্দর হয়েছ। আমি আগামীকাল আমার কোম্পানির এক পার্টি রেখেছি, চলে এসো। কিন্তু ভানি যেন স্তব্ধ হয়ে থেকে যায়। অফিস শেষে ভানি চলে আসে ক্রিসের কাছে। ক্রিস তখন বিভিন্ন শহরে কনসার্টের জন্য ব্যাগ গোছাচ্ছিল। সেখানে ভানি এসে বলে, আমি আমার জব ছেড়ে দেব। এইটা শুনে ক্রিস জিজ্ঞেস করে, জব ছাড়বে কেন? এই জবটা তো তোমার ড্রিম ছিল, ছাড়বে কেন? আগে আমি ট্যুর দিয়ে আসি, তারপর এসব নিয়ে ভাবা যাবে। ভানি তখন কিছুটা রাগান্বিত অবস্থায় ক্রিসের ব্যাগ গুছিয়ে দিতে থাকে, কিন্তু ক্রিস জানায়, আমার তো অলরেডি ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, তুমি আবার গোছাচ্ছ কেন? ভুলে যাওয়ার সমস্যাটা তাহলে ভালোভাবেই এফেক্ট করতে শুরু করেছে ভানির। এদিকে ক্রিস ট্যুর কনসার্টের জন্য বেরিয়ে গেলে ওইদিকে মহেশের পার্টিতে যায় ভানি। পার্টিতে মহেশকে দেখে একদম চুপচাপ হয়ে যায়, এমনকি তার স্মৃতিতে মহেশের সাথে ভালোবাসার দিনগুলোই চলে আসে। তাই ভানি মহেশের সাথে সুন্দরভাবে কথা বলে, সেই সুযোগটা আবার ভালোভাবে খাটায় মহেশ। টাচ করে ভানিকে, এমনকি জানায়, তোমাকে এখনো ভালোবাসি। তখন ভানি মহেশকে বিয়ে করার কথা বললে ঘাবড়ে যায় মহেশ, কারণ পার্টিতে অনেক মানুষ। বেশ কয়েকবার বললে এবার ভানির থেকে দূরে চলে যেতে থাকে মহেশ। সেই সময় মহেশের স্ত্রী এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? মহেশ জানায়, তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে এখানে এসে সিন ক্রিয়েট করছে। এই বলে সিকিউরিটিকে নির্দেশ দেয় বের করে দেওয়ার জন্য। তখন ভানি আরও স্তব্ধ হয়, মনে পড়ে যায় বর্তমানের স্মৃতি। তাই সে কাঁদান্বিত অবস্থায় পার্টি থেকে দৌড়ে বের হতে থাকে। সেই সময় তার ব্যাগ পার্টিতেই পড়ে যায়। ওইদিকে প্লেনে ওঠার আগে ক্রিস ভানিকে ফোন করে, কিন্তু ফোন রিসিভ করে না ভানি, কারণ ফোনটা ওই ব্যাগেই ছিল। এভাবে বেশ কয়েকবার ফোন দিলে একজন উঠিয়ে পুরো ব্যাপার বলে। তাই ক্রিস ট্যুরে না গিয়ে সরাসরি চলে আসে পার্টিতে। সেখানে ভানির ব্যাগে ডাক্তার ভিজিটের কাগজপত্র থেকে পুরো ঘটনা সে জানতে পারে। ওইদিকে ভানি রাগ করে সেই সিক্রেট প্র্যাকটিস মাঠে আসে। সেখানে ব্যাটে বলই লাগাতে পারে না সে। তখন ক্রিস সেখানে এসে ধরে ধরে শেখায় ভানিকে। ভানি তখন বলে, তুমি সব জেনে গেছো তাই না? ক্রিস জানায়, তোমার আরো আগে বলা উচিত ছিল, আমি আরো ভালো ডাক্তার দেখাবো, তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ভানি বলে, কোনো ডাক্তারই সুস্থ করতে পারবে না, আমার স্মৃতি লোপ পাচ্ছে, তুমি আমার থেকে দূরে থাকো। 2 দিন পর আমি তোমাকেও ভুলে যাব, এমনকি আমাদের সুন্দর মুহূর্তগুলোও ভুলে যাব। ক্রিস জানায়, তুমি যতবার ভুলে যাবে ততবার সবকিছু আমি তোমাকে মনে করিয়ে দেব। এভাবে যদি 100 বার ভুলে যাও, 100 বার মনে করিয়ে দেব তোমাকে আমি অনেক ভালোবাসি। এসব শুনে ভানি জড়িয়ে ধরে ক্রিসকে।
পরের দিন মা বাবাকে জানিয়ে ডাক্তারের চেক আপে যায় ভানি। ডাক্তার ভানির বাবা মাকে জানায় তাকে এখন রুটিন করে চলতে হবে, নিয়ম করে উঠতে হবে, নিয়ম মতো চলতে হবে। পারলে দূরে কোথাও তাকে ঘুরতে নিয়ে যান, যেখানে থাকবে না কোনো কোলাহল। তো মেয়ের সাথে কে থাকবে সেটা নিয়ে চলে বাবা মার মাঝে দ্বন্দ্ব। সেই সময় ক্রিস জানায় আমি নিয়ে যাচ্ছি। এতে রাজি হয় মা। যাওয়ার সময় ক্রিসকে মিষ্টি মুখ করায়। ক্রিস ভানিকে নিয়ে দূরে কোথাও চলে আসে। এসে সমুদ্রের মাঝে দুজন সুন্দর মোমেন্টস ক্রিয়েট করে। ক্রিস অ্যালার্ম দিয়ে আগে ঘুম থেকে উঠে ভানির জন্য নাস্তা রেডি করে, তা আবার তুলে খাইয়েও দেয়, করে অনেক টেক কেয়ার। এর মধ্যে বন্ধু ফোন দিয়ে জানায় আমাদের সব ভালোই চলছে, কিন্তু সবাই তোকে মিস করছে, কারণ তুই এখন আমাদের মেইন ভোকালিস্ট। শুধু শুধু ওই মেয়ের পেছনে সময় ব্যয় করে নিজের কেরিয়ার নষ্ট করিস না। এসব কথা আবার শুনে ফেলে ভানি। তাই বিচের পাড়ে বসে ভানি ক্রিসকে বলে তুমিও তাদের সাথে জয়েন হও। ক্রিস জানায় তোমাকে রেখে কি করে যাব। তখন ভানি সাইয়ারা নামে এক তারা দেখিয়ে দিয়ে বলে ওই তারাও সব তারার থেকে একা, ছুটে চলেছে এদিক থেকে সেদিক। তুমি হচ্ছ সেই তারা, তুমি আমার সুপারস্টার। ছুটে ছুটে এবার নিজেকে প্রমাণ করো। পরের দিন ভানিকে নিয়ে নেক্সট শোতে চলে আসে ক্রিস, যেটা মোমেন্টস করে রাখার জন্য ভিডিও করতে থাকে ভানি। সেখানে ক্রিস তার বাবাকে দেখতে পেয়ে অবাক হয়। ভানি জানায় আমি ডেকেছি। এজন্য ভানিকে ধন্যবাদ দেয় ক্রিস, আবার ভয়ও করে। প্রথমবার সে স্টেজে গাইতে চলেছে, কে কিভাবে যে নেয় তাই ভাবে। ভানি জানায় লোকে কি বলবে সেই চিন্তা বাদ দাও, তুমি এই ভানিকে সবার সামনে পাবে, যে চিৎকার করে বলবে আই লাভ ইউ ক্রিস। এইটা শুনে খুশি হয় ক্রিস, মঞ্চে ওঠার প্রস্তুতি নেয়। এদিকে ভানি স্টেজের সামনে চলে আসতে থাকলে একজনের ধাক্কায় প্রথমে তার ফোন পড়ে যায়। তারপর অন্যদিকে তাকালে সে মহেশকে দেখতে পায়। মহেশকে দেখা মাত্রই ক্রিসের সবকিছু ভুলে গিয়ে মহেশের স্মৃতিতে আবারও আটকে যায়। তখন মহেশও দেখতে পায় ভানিকে। ভানিকে দেখা মাত্রই বলে এই শো তার কোম্পানি স্পন্সর করেছে। সেই সাথে বলে তোমাকে একদম হট লাগছে, তোমার সাথে আমি দিন কাটাতে চাই। এসব শুনে ভালোই লাগে ভানির, কারণ তার মস্তিষ্কের সাথে কাটানো ভালো দিনগুলোই তখন লিপিবদ্ধ আছে, তাই সেসব দিনই তার মনে পড়ে। এদিকে ক্রিস স্টেজে উঠে আগে খুঁজতে থাকে ভানিকে, কিন্তু ভানিকে কোথাও পায় না, কারণ ততক্ষণে মহেশ ভানিকে ফুসলিয়ে ব্যাক স্টেজে নিয়ে এসেছে। সেখানে ধীরে ধীরে মহেশ কাছে আসতে থাকে ভানির, বলে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তখন ভানি তাকে বলে তুমি আমাকে ছেড়ে যেও না। সেই সময় সেখানে ক্রিসও চলে আসে। এসে ক্রিস ভানিকে নিয়ে যেতে চাইলে ছুরি দিয়ে বাধা দেয় মহেশ। তখন ক্রিসের মাথা গরম হয়ে যায়। মহেশকে ভেতর থেকে মারতে মারতে একদম বাইরে নিয়ে এসেও মারে। তখন মহেশকেই বাঁচাতে ছুরি নিয়ে ক্রিসের সামনে চলে আসে ভানি, দূরে চলে যেতে বলে মহেশের থেকে। তারপরেও মহেশ এগোতে থাকলে ক্রিসকে ছুরিকাঘাত করেই বসে ভানি, কারণ সে শুধু তখন মহেশকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু এমন অবস্থা দেখে দৌড়ে পালিয়ে যায় মহেশ। ভানি করে পাগলের মতো, যেটা থামানোর চেষ্টা করে ক্রিস। নিয়ে আসে বাসায়, ঘুম পাড়িয়ে দেয় ভানিকে। এর মধ্যে স্পন্সরের গায়ে হাত তোলায় শো তো ক্যান্সেল করা হয়ই, সেই সাথে অনেক ধামকিও দেওয়া হয়। এদিকে ছুরিকাঘাতের জায়গায় ক্রিস ব্যান্ডেজ লাগানোর চেষ্টা করলে বাবা এসে হেল্প করে। তারপর জানায় ওই মেয়ের জন্যই আজ তোমার এই অবস্থা, জীবনেও আমি কিছু করতে পারিনি, তাই তুমি ওই মেয়ের পাল্লায় পড়ে নিজের জীবন ধ্বংস করো না। কিন্তু ক্রিস কোনো কথাই শোনে না। সারা রাত ভানির পাশে পিয়ানো বাজায় ক্রিস। সকালে উঠে ভানি ক্রিসকে বলে তোমার আজ শো আছে, যাবে না? ক্রিস জানায় গতকাল হয়ে গিয়েছে, তুমি অনেক এনজয় করেছো, আমিও অনেক প্রশংসা পেয়েছি, কিন্তু একটু পর আমার এক জায়গায় আবার যেতে হবে। ভানি জিজ্ঞেস করে কোথায় যাবে? ক্রিস জানায় একটা বন্ধুকে স্টেশনে ছাড়তে যাব। বন্ধুর গার্লফ্রেন্ড অনেক দূরে চলে যাচ্ছে, তাই সেও একা হচ্ছে। এটা শুনে ভানি জানায় আমি এমন একটা গান লিখে দেব যেটা শুনে তোমার বন্ধুর গার্লফ্রেন্ড দূরে কোথাও যাবে না, একদম মুহূর্তের মধ্যেই চলে আসবে। এটা শুনে ক্রিসের চোখ দিয়ে অনবরত জল ঝরে, কারণ সে তো তার আর ভানির কথাই বলছে। ক্রিস এরপর জানায় আমার এখন যেতে হবে, তা না হলে তোমার রূপ আবার চেঞ্জ হবে। তখনই ভানি বলে তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব, আমি তোমাকে ভালোবাসি মহেশ। অর্থাৎ আবার সে মহেশকে অনুভব করে। তাই ইমোশনাল হয়ে গিয়ে ক্রিস বন্ধুদের কাছে এসে জানায় আমি নেক্সট ট্যুরে যেতে পারবো না। কাছের বন্ধুকে বলে তুই আসবি নাকি বল। বন্ধু জানায় তোর সামনে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তুই হবি সুপারস্টার, লাখো মানুষ তোর গান শোনার অপেক্ষায় আছে, আর তুই কিনা মেয়েটার পেছনে জীবন নষ্ট করছিস। তার মা বাবাকে সামলাতে বল, তুই চলে আয় আমাদের সাথে। ক্রিস জানায় আমি তাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। হ্যাঁ, আমি ফেমাস হতে চেয়েছিলাম, কিন্তু কিছুই ছিল না আমার, সে আমাকে পথ দেখিয়েছে।
আমি তাকে একা রেখে কোথাও যেতে পারবো না। ক্রিসের কাছে এসব শুনে বন্ধুরা সবাই চলে যায়। এদিকে ক্রিস আসে ভানির কাছে, কিন্তু এসে দেখে ভানিই নেই। পুরো রিসোর্ট জুড়ে খুঁজতে থাকে তাকে। কোথাও তাকে খুঁজে পাওয়া না গেলে ভানির বাবা মা সহ থানায় আসে ক্রিস। থানা থেকে জানানো হয় এসব মিসিং কেস সচরাচর পাওয়া যায় না। তাই বাড়ি এসে ক্রিস ভানির সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে আর সবকিছু তছনছ করতে থাকে। তখনই তার চোখ চলে যায় ভানির ডায়েরির দিকে। ভানি লিখে গিয়েছে লাস্ট সং। সেই ডায়েরি নিয়ে তখন ক্রিস চলে আসে স্টুডিওতে। বন্ধু হঠাৎ ক্রিসের এমন পাগলামি দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। ক্রিস তখন মনে করে ভানির সেই কথাগুলো। সে তাকে বলেছিল, তোমার বন্ধুর জন্য এমন গান লিখবো যেটা শুনে বন্ধুর কাছে গার্লফ্রেন্ড ছুটে আসবে, প্রমিস। ক্রিস তার বন্ধুকে জানিয়ে সাইয়ারা নামে গানটা রেকর্ড করতে যায়। সেই সাথে বলে, এই গান পুরো ইন্ডিয়ার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, তাহলেই আমি আবার ভানিকে ফিরে পাবো। এরপরের গল্প 1 বছর পর। সাইয়ারা গানটা একদম সুপারস্টার বানিয়ে দিয়েছে তাকে। তাই মুম্বাইয়ের রাগ ফিল্ম ফেস্টিভ্যালের ভানির ডায়েরিটা নিয়ে সাইয়ারা গানটায় মাতায় ক্রিস। গাইতে গাইতে বারবার শুধু ভানিকেই অনুধাবন করে। আসলে সাইয়ারা গানটা প্রতিটি কনসার্টেই সে গায়। এর মধ্যে বাইরের দেশে একটা শো এর নিমন্ত্রণ পায় ক্রিসের জোশ ব্যান্ড। শো শুরুর আগে ক্রিসের বন্ধু স্ক্রিনে সাইয়ারা গানের ভাইরাল রিলসগুলো চেক করে। চেক করতে করতে একটা রিলসের চোখ আটকে যায় তার। একজনের শুধু চোখ দেখতে পেয়ে জুম করে। চোখটা দেখে স্টেজের কাছে ছুটে আসে ক্রিসও, কারণ চোখটা আর অন্য কারো নয়, চোখটা হচ্ছে ভানির। বন্ধু রিলস কোথা থেকে আপলোড করেছে সেটা দিয়েও দেয় ক্রিসকে। তাই সেদিনের মহামূল্যবান শো ছেড়ে দিয়ে প্রাইভেট জেটে ছুটে আসে ভানির নতুন ঠিকানায়। সেখানে আসলে ক্রিস কাপুরকে একটা চিঠি দেয় একজন। চিঠিটা ভানি দিতে বলেছিল ক্রিসকে, যদি ক্রিস কখনো সেখানে আসে। ক্রিস চিঠিটা খোলে, তারপর পড়ে। চিঠিতে ভানি জানায়, তুমি এই চিঠিটা পেয়েছো মানে সবকিছু ছেড়ে আমাকে খুঁজছো। আমি এটা কখনো চাইনি। তুমি তোমার সব স্বপ্ন বাদ দিয়ে আমার পিছনে ছোট, এটা আমি চাই না। এজন্য তোমার থেকে আমি দূরে সরে গিয়েছি। তাছাড়া আমি বুঝতে পারছিলাম যে আমি দিন দিন বদলে যাচ্ছি। তোমাকে অনেকবার আমি কষ্ট দিয়েছি, কিন্তু পরে যখন এসব বুঝতে পারি তখন আমারও অনেক কষ্ট হয়। তোমাকে অনেক ভালোবাসি ক্রিস, তাই তোমার ভালোবাসার জন্যই দূরে কোথাও চলে এসেছি। দূরে এসেও তোমাকে সব সময় মনে করি, কিন্তু মাঝে মাঝে আবার তোমাকে ভুলে যাই। তখন তোমার গানটা কেউ গাইলে আবার তোমাকে মনে পড়ে। কিন্তু ইদানিং কিছুই ভালো লাগছে না, সারাদিন ঘরেই বন্দি থাকি। চিঠিটা পড়া শেষ হলে ভানির কাছে নিয়ে যাওয়া হয় ক্রিসকে। ক্রিস এতদিন পরে গিয়ে ভানিকে দেখে, কিন্তু ভানি চিনতে পারে না ক্রিসকে। তাই তো নিজের পরিচয় দিয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? এতে একটু আপসেটও হয় ক্রিস, উল্টো ভানিকে পেয়ে খুশিও হয়। তারপর বসে ভানির কাছে। ভানি তখন জানায়, অনেকক্ষণ ধরে লেখার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুই লিখতে পারছি না। ক্রিস তখন বলে, এভাবে কি কিছু লেখা যায়? লেখার জন্য দরকার মোটিভেট, ইন্সপিরেশন, মোমেন্টস, প্রথম ভালোবাসা আর সুন্দর মুহূর্ত। সব কিছুর সংমিশ্রণে লেখা আপনা আপনি চলে আসবে। অর্থাৎ ভানি যেসব বলেছিল সেগুলোই তাকে বলে শোনায় ক্রিস। এরপর জিজ্ঞেস করে, আমার সাথে একটা জায়গায় যাবে? ক্রিস ভানিকে নিয়ে বাচ্চাদের ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে আসে। সেখানে ক্রিস বিরাট কোহলির হয়ে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচের লাস্ট বলে 5 রানের সিনটা রিক্রিয়েট করে। কিন্তু এবার ভানি কোনো রেসপন্স করে না, চুপচাপ শুধু চেয়ে থাকে ক্রিসের দিকে। ক্রিস তাই আবার মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো রেসপন্স করে না ভানি। এভাবে কয়েকবার করতে থাকলে ইমোশনাল হয়ে পড়ে ক্রিস। তখন ভানি ক্রিস কাপুর বলে ডাক দিলে ক্রিস মনে করে হয়তো এমনি ডাকছে, তাই ইমোশনাল হয়েই থাকে। কিন্তু কয়েকবার ক্রিস কাপুর ডাক দিয়ে চিৎকার করে বলে, ক্রিস কাপুর আই লাভ ইউ। মনে পড়ে যায় সবকিছু, জড়িয়ে ধরে জানায়, আই লাভ ইউ ফর এভার। অবশেষে শান্তি পায় ক্রিস, নিজেকে মনে করতে থাকে পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ। পরবর্তী শোতে ভানিকে নিয়েই স্টেজে ওঠে ক্রিস। সবাই জানতে পারে সাইয়ারা গানের ক্রিয়েটার আসলে কে। আমাদের অপূর্ণ জীবনে হঠাৎ কেউ এসে একদম পরিপূর্ণ করে তোলে, কিন্তু সেই প্রিয়জন হঠাৎই আবার হারিয়ে গেলে সবকিছু যেন একদম এলোমেলো হয়ে যায়। তাই প্রিয়জনকে খুঁজতে দিক বেদিক হয়ে যায় আমরা। অবশেষে যখন পাই তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষদের একজনই মনে হয়। বলিউডে এককালে দারুণ দারুণ সব রোমান্টিক মুভির দেখা পাওয়া যেত। ইদানিং সময়ে বলিউড যেন রোমান্টিক জনরাটা একদম ভুলে যেতে বসেছিল। সেখানে আসার আলো হয়ে এসেছে সাইয়ারা মুভিটি আপনারা কেমন উপভোগ করলেন তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।